ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক দুই দাপুটে সভাপতি আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই তারা মূলত এনসিপির রাজনৈতিক বলয়ের ভেতরেই ছিলেন। পরবর্তীতে আপ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করে কাজ শুরু করলেও রাজনীতিতে টিকে থাকার সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত তারা আবারও এনসিপিতেই ফিরে গেছেন। তবে এটি কেবল দুজন নেতার দল বদলের সাধারণ কোনো ঘটনা নয়, রাজনীতিতে এর একটি বড় বার্তার ইঙ্গিত দিচ্ছে। কারণ এরই মধ্যে ছাত্র শিবিরের আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং প্রথম সারির দায়িত্বশীল নেতা জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত না হয়ে সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম গঠন করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ইদানিং এই অপ্রত্যাশিত খবরগুলো একটু বেশি শোনা যাচ্ছে। ছাত্র শিবিরের মতো একটি সুশৃঙ্খল এবং আদর্শিক সংগঠন থেকে তৈরি হওয়া শীর্ষ নেতারা, যারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কর্মক্ষম সময়টি সংগঠনের পেছনে ব্যয় করেছেন, তারা কেন সাংগঠনিক জীবন শেষ করে মূল দল জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হচ্ছেন না? কেন তারা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক চিন্তা ও চেতনার সাথে সম্পৃক্ত হচ্ছেন? অথবা যারাও বা ছাত্র জীবনে সক্রিয়ভাবে বড় বড় দায়িত্ব পালন করে জামায়াতে আসছেন, তাদের অনেকেই কেন নিষ্ক্রিয় বা চুপচাপ হয়ে যাচ্ছেন? জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের জন্য এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার সময় এখনই। সাবেক শিবির নেতাদের এভাবে জামায়াত ছেড়ে এনসিপিতে চলে যাওয়ার বিষয়টি জামায়াতের ভবিষ্যতের জন্য একটি বড় অ্যালার্মিং ইস্যু বা অশনি সংকেত। বিশেষ করে শীর্ষ এবং প্রভাবশালী ছাত্র নেতাদের এই দলবদল তৃণমূলে নেতিবাচক প্রভাব ফেলছে। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় বৈপরীত্য বা প্যারাডক্সটি দেখা যাচ্ছে খোদ জামায়াতে ইসলামীর আচরণে। একদিকে শিবিরের মেধা এবং নেতৃত্ব যখন জামায়াত ছেড়ে এনসিপির দিকে ঝুঁকছে, অন্যদিকে জামায়াত অত্যন্ত উদার হস্তে এনসিপিকে রাজনৈতিক সুবিধা দিয়ে যাচ্ছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে নিজেদের পাওনা আসন থেকে এনসিপিকে ভাগ দেওয়া, বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়ে এনসিপিকে রাজনৈতিকভাবে বড় করার এক অদ্ভুত খেলায় মেতেছে জামাত। অথচ বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই এনসিপি ভেতরে ভেতরে জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবে আখ্যায়িত করে আনা যে কোনো বিলে অত্যন্ত সুকৌশলে সম্মতি দিয়ে রাখছে। রাজনৈতিক হিসাব নিকাশ অত্যন্ত পরিষ্কার। যদি কোনোভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ বা কোণঠাসা করা যায়, তবে আগামী দিনের রাজনীতিতে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হবে এই এনসিপি। কারণ তখন জামায়াতের ভোট ব্যাংক এবং ইসলামী সেন্টিমেন্টের তরুণ প্রজন্মকে সহজেই নিজেদের পকেটে ঢোকাবে এনসিপি। বিশ্লেষকরা বলছেন, এনসিপি যেন সেই পোষা সাপের মতো আচরণ করছে, যে সাপ সুযোগ বুঝে তার নিজের মালিককেই গিলে খায়। মালিক যখন ঘুমায়, সাপ তখন মালিকের দৈর্ঘ্যের মাপ নেয়, যাতে তাকে অনায়াসে গিলে খাওয়া যায়। জামায়াতের শীর্ষ নেতৃত্ব যদি দ্রুত এই রাজনৈতিক সমীকরণ বুঝতে ব্যর্থ হয়, তবে এনসিপি নামক রাজনৈতিক সাপটি অচিরেই তাদের গিলে খাবে। জুনায়েদ এবং রিফাত সহ অন্যান্য শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার ঘটনাটি এনসিপির জন্য একটি বিশাল পজিটিভ দিক। এটি প্রমাণ করে যে এনসিপি দ্রুত একটি প্রপার বা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হয়ে উঠছে। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দলকে অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয় হতে হয়। প্রচলিত ভাষায় দলগুলোর চামড়া মোটা হতে হয়। এনসিপি সেই কৌশলটি খুব ভালোভাবে আয়ত্ত করেছে। এখানে সকালে কেউ ক্ষোভের বশে দল থেকে বেরিয়ে গেলে বা সমালোচনা করলে সন্ধ্যার পর তাকে আবারও দলে ফুল দিয়ে ফিরিয়ে নেওয়ার মতো উদারতা তাদের রয়েছে। এবার এই চিত্রটির সাথে জামায়াতে ইসলামীর তুলনা করা যাক। জামায়াতের কোনো ব্যক্তি বা সাবেক নেতা যদি প্রকাশ্যে দলের নীতি বা সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করেন এবং এরপর দল থেকে বের হয়ে কোনো নতুন প্ল্যাটফর্ম বানিয়ে পরে আবার সংগঠনে ফিরতে চান, তার জন্য কি জামায়াতে ইসলামীর দরজা খোলা থাকবে? উত্তর হলো না। দল তো দূরের কথা, দলের ভেতরে থাকা কট্টরপন্থী কর্মী এবং নেতারাই ওই ব্যক্তির অতীত লেখালেখির স্ক্রিনশট এবং পুরনো বক্তব্য শেয়ার করে সোশ্যাল মিডিয়া ও সাংগঠনিক ফোরামে এমন শোরগোল তুলবেন যে ওই ব্যক্তির রাজনৈতিক চরিত্র হনন হয়ে যাবে। জামায়াতে ইসলামী বর্তমানে অত্যন্ত কঠোর এবং রেজিমেন্টেড একটি দল। ৫ আগস্টের পর একটি বিশেষ এবং শূন্য পরিস্থিতির সুযোগে জামায়াত হয়তো দেশের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে, কিন্তু এটি কোনো চিরস্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত নয়। জামায়াত যদি প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের টিকিয়ে রাখতে চায় এবং ভবিষ্যতে সরকার গঠনের স্বপ্ন দেখে, তবে তাদের এই চরম রেজিমেন্টের কাঠামো নিয়ে চললে হবে না। বিশ্লেষকদের মতে জামায়াতের বর্তমান সাংগঠনিক কাঠামোটি অনেকাংশেই ৮০ বছর আগের লেনিনিস্ট বা ক্যাডার ভিত্তিক কাঠামোর আদলে তৈরি। এই লেনিনিস্ট স্ট্রাকচার ৮০ বছর আগেও গণতান্ত্রিক রাজনীতির জন্য সুইটেবল বা উপযুক্ত ছিল না, আর আজকের জেনজি এবং আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তা একেবারেই অচল। জামায়াতের উচিত তাদের সাংগঠনিক স্ট্রাকচার এবং ক্যাডার সিস্টেম নিয়ে দ্রুত
পুনর্বিবেচনা করা, দলের দরজা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও ওপেন বা উন্মুক্ত করে দিতে হবে। যদি জামায়াত আগের মতোই রিজিড এবং রেজিমেন্টেড থেকে যায়, তবে এটি মোটামুটি নিশ্চিত যে আগামী দিনের দ্রুত পরিবর্তনশীল রাজনীতিতে তারা ব্যর্থ হবে। আর ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়ে ওঠার এবং ভবিষ্যতে সরকার গঠন করার প্রবল সম্ভাবনা তৈরি হবে এনসিপির। জামায়াতের তৃণমূল থেকে শীর্ষ নেতৃবৃন্দ যত দ্রুত এই তরুণ নেতাদের দল ত্যাগের প্রকৃত কারণ অনুসন্ধান করে তা প্রতিকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, দলের জন্য সেটি ততই মঙ্গল হবে। শিবির থেকে বিদায় নেওয়া এবং মূল দলে যোগ দেওয়ার মাঝখানের যে সময়টি, সেটি একজন তরুণ রাজনীতিবিদদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। সদ্য সাবেক শিবির নেতারা যখন জামায়াতের ধীরস্থির এবং বয়োজ্যেষ্ঠ নেতৃত্বের কাঠামোর ভেতরে প্রবেশ করেন, তখন তারা রাজনৈতিকভাবে নিজেদের খাপ খাওয়াতে পারেন না। এই সমস্যার একমাত্র এবং কার্যকরী সমাধান হল জামায়াতের যুব বিভাগকে একটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত সাংগঠনিক কাঠামোতে রূপান্তর করা। অন্তত 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত যে সকল তরুণ ও যুবকরা নিজেদের তারুণ্যের স্পিরিটে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য একটি যুব প্ল্যাটফর্ম বা যুব সংগঠন তৈরি করা এখন সবচেয়ে বড় দাবি। এখানে তারা স্বাধীনভাবে কাজ করার, সিদ্ধান্ত নেওয়ার এবং পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতির চর্চা করার সুযোগ পাবেন। এই অত্যন্ত সংবেদনশীল এবং যুগান্তকারী বিষয়টি নিয়ে সম্প্রতি জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য প্রার্থী এবং রাজনৈতিক বিশ্লেষক নূর মোহাম্মদ অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছেন। তিনি লিখেছেন, আমি বরাবরই বলে যাব, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী যুব সংগঠন এখন সময়ের দাবি, অনিবার্য বাস্তবতা। ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আমার সাধ্যের মধ্যে থেকে আমি দায়িত্বশীলদের কাছে এই বিষয়ে ধারাবাহিকভাবে অনুরোধ জানিয়ে আসছি, কিন্তু বিষয়টি নিয়ে এক ধরনের অদৃশ্য আড়ষ্টতা কাজ করছে। তিনি অত্যন্ত নিখুঁতভাবে এই আড়ষ্টতার কারণও চিহ্নিত করেছেন। বিশেষ করে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং তৎপরবর্তী রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের লাখো তরুণ ও সাধারণ ছাত্র জনতা নতুন করে জামায়াতের রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং সম্পৃক্ত হচ্ছেন। এই বিশাল এবং সম্ভাবনাময় তরুণ শক্তিকে ধরে রাখা, তাদের সঠিকভাবে গাইড করা এবং উপযুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া, এটাই এখন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজপথের আন্দোলন থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রের পাওয়ার পলিটিক্স ট্যাকল করতে একটি গতিশীল যুব সংগঠনের কোনো বিকল্প নেই। ছাত্রজীবন শেষ করার পর একজন নেতাকে সরাসরি প্রবীণদের কাতারে বসিয়ে দেওয়ার যে বর্তমান পদ্ধতি, তা অবিলম্বে বাতিল করতে হবে। সময়ের দাবি এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণদের জন্য একটি সুসংগঠিত, কার্যকর ও আদর্শ ভিত্তিক যুব প্ল্যাটফর্ম তৈরি করা এখন জামায়াতের জন্য শুধু প্রয়োজন নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকার একমাত্র উপায়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।